কুহুর চোখে চোখ রেখে ভীষণ অসন্তুষ্টি নিয়ে নরম কণ্ঠে বলল, আই লাভ ইউ কুহু, আই জেনুইনলি লাভ ইউ। প্লিজ ফিরিয়ে দিস না আমায়। প্রমিস, আজ তুই আমাকে একসেপ্ট করলে ট্যুর থেকে ফিরিয়ে আমরা বিয়ে করে নেব। ব্যাস, আমার আর কখনো তোর থেকে মুখ ফিরিয়ে নেওয়ার চান্সই থাকবে না। কুহু শুনল স্রেফ। কাব্য ভীষণ আগ্রহ নিয়ে কুহুর দিকে তাকিয়ে আছে কুহুর জবাব শোনার জন্যে। কুহু, কুহেলিকা সিদ্দিক কুহু এমন একটু মেয়ে ছিল 6 মাস আগে, যে কিনা কাব্যের একটুখানি ভালোবাসা, একটুখানি স্নেহ পাওয়ার জন্যে রীতিমতো মরে যাচ্ছিল। আর আজ আজ তার সেই শখের কাব্য ভাই কুহুকে নিজের উজাড় করা সেই ভালোবাসার কথাই স্বীকার করে যাচ্ছেন। অথচ এখন এই প্রেমের কথা কুহুর একটুও ভালো লাগছে না, একটুও না। অস্থির এলোমেলো কুহু আজ শ্বাসটুকুও ফেলতে পারছে না। যখন এলোমেলো ভঙ্গিতে কুহু চেষ্টা করে কাব্যের দিকে সরে যাওয়ার, কাব্য তৎক্ষণাৎ ওর নির্মেদ সরু কোমরটা চেপে নিজের বুকের সাথে মিশিয়ে নিল। দেহের সাথে দেহের অকপটে ঘনিষ্ঠ সংঘর্ষে শিউরে উঠে কুহুর দুহাত এসে ঠেকল কাব্যের বুকের দুপাশে। কুহু এলোমেলো চোখে হাত দুটোর দিকে তাকালো, পরপর ধীরে ধীরে ডাগর ডাগর চোখে তুলে কাব্যের চোখের দিকে অপলক তাকিয়ে দেখল। ওর মুখে আজ ফ্যাকাশে মলিনতা পুরো মুখটা জুড়ে, এবং কান্না আটকে রাখার দরুন মুখটা লাল হয়ে গেছে। কাব্যকুহুর এলোমেলো বেবি হেয়ারগুলো কানের পেছনে গুজে দিতে দিতে হাসকি স্বরে শোনালো, ভালোবাসি কুহু। নিভু নিভু ধীর গলায় কাব্য যখন এই ম্যাজিক্যাল কথাটা কুহুর কানে দিল, সেটা শুনে কেন যেন কুহু হঠাৎ বোবার মতো চোখের কোণ মেয়ে এক ফোঁটা জল ফেলে দিল। কাব্য আঙুলের ডগায় সাথে সাথেই লুফে নিল সেই জল। কুহু তখনও কাব্যের চোখের দিকে সে হতভম্ব এবং দিশাহীন দৃষ্টিতে তাকালো। কাব্য এবার কুহুর গালে হাতটা রাখল। কুহু একবার সেই হাত দেখল, যা তার গাল পরম আবেশে ছুঁয়ে রেখেছে। কাব্য ভীষণ নরম আহ্লাদের স্বরে লাই দেখিয়ে বলল, কাঁদছিস কেন? কুহুর চোখ থেকে আরেক ফোঁটা জল পড়ল। কাব্য ভীষণ সুন্দর করে প্রেমিকের ন্যায় কুহুর দুই চোখ আলতো করে মুছিয়ে দিয়ে আবার বলল, বেশি কষ্ট দিয়ে ফেলেছি তাই না? আই এম সরি। কাব্য ভীষণ আবেগে নরম কণ্ঠে অবলীলায় যেন সবটুকু অপরাধটুকু স্বীকার করে নিল। কুহু স্রেফ নাক টানল, ওর গলা চোখ গেলার সঙ্গে সঙ্গে নামছে। কাব্য কুহুর নাকের ডগায় আলতো করে চুমু খেয়ে মিষ্টি করে বলল, শাস্তি দিতে চাইছিস? একটা কাজ করতে পারিস, বিয়ে করে ফেল আমাকে। বিয়ের পর আমার জীবন ভাজা ভাজা করে ফেলবি একদম। মনের সুখে আমার হোপলেস লাইফের সুখ শান্তি একদম কম রেখে ফেলিস। তোর দেওয়া সমস্ত শাস্তি কবুল। কাব্য তাকিয়ে আছে কুহুর কান্না ভেজা মুখের দিকে। কুহু নাক টানল আবার। ওর মাথায় ভেসে বেড়াচ্ছে অনবরত পুরনো 6 মাসের সকল স্মৃতি। ওর ছোট মস্তিষ্ক বিশ্বাস করতে পারছে না এই কাব্যকে, আর ভুলতে পারছে না 6 মাস আগের সেই অপমান, থাপ্পড় দিয়ে রিজেক্ট করা মারাত্মক অহংকারী কাব্যকে। কাব্য ভাই এসব কেন করছেন? কাব্য ভাই কি নাটক করছেন উর্মি আপুর সাথে মিলে? এটা কি তাদের কোনো ছলনা? কুহুর মাথায় হঠাৎ প্রশ্ন এলো। কথাটা মাথায় আসতেই হঠাৎ আচমকা কুহু দুহাতে গায়ের জোরে ধাক্কা দিয়ে বসল কাব্যকে। কাব্য সেই ধাক্কায় ছিটকে দূরে সরে গেল। শুরুতে অবাক হয়ে তাকালেও পর মুহূর্তে ও স্বাভাবিক হয়ে মৃদু হাসল, যেন এটাই হবার ছিল। কুহু ভীষণ অস্থির হয়ে গেছে আচমকা। ও এদিকে ওদিকে তাকাচ্ছে পাগলের মতো। একবার ওদিকে হাঁটছে, আবার এসে কাব্যর সামনে দাঁড়াচ্ছে। পরপর নিজের মাথার চুল খামচে ধরে জোরে জোরে শ্বাস ফেলছে। কুহুর মাথা ঝিমঝিম করছে প্রচণ্ড, ফেটে যাচ্ছে যেন মাথার ভেতরটা। এই কাব্য ভাই তার বলা প্রতিটা কথা কুহুর হৃদয়ে এসে তীরের মতো লেগেছে। কিন্তু কুহু এই ফাঁদে পড়বে না, একদমই না। কুহুকে অস্থির দেখে এইবার কাব্য 2 কদম এগিয়ে বোঝাতে গেল। লিসেন কু। বাকিটা বলার আগেই কুহু আঙুল উঠিয়ে চিৎকার করে বলল, দূরে, খবরদার আমার কাছে আসবেন না, জাস্ট স্টে অ্যাওয়ে। কাব্য সঙ্গে সঙ্গেই পিছিয়ে গেল। দূর থেকে এবার অস্থির পাগলাটি কুহুকে বোঝাতে গেল, কুহু শান্ত হ, শান্ত মাথায় ভাব। আমি তোকে টাইম দিচ্ছি। টাইম নে, ভাব। ওকে, কোনো ব্যারা নেই। আগে একটু শান্ত হ, তোকে সিক লাগছে। কুহু কাব্যের দিকে রক্তলাল চোখে ফিরে তাকালো, থেমে থেমে বলল, টাইম নেব ভাববার?
আপনি আপনি নিয়েছিলেন? কাব্য কি বলবে ও শুকনো মুখে জবাব দিল এই কথার। ওটা আমাদের পাস্ট কুহু, জঘন্য একটা পাস্ট। ভুলে যাও সব প্লিজ। কুহু পাগলাটে ভাবে শব্দ করে হেসে উঠল। এলোমেলো ভাবে চুল কানের পেছনে গুজে বলল, পাস্ট? আপনার ওই পাস্ট আমাকে আজ এই জায়গায় দাঁড় করিয়ে দিয়েছে কাব্য ভাই। দেখুন, লুক অ্যাট মি। কুহু নিজেকে হাত দিয়ে দেখালো। কাব্য ঠান্ডা চোখে কুহুকে দেখল। ওর ভেতরটা এই এলোমেলো কাঁদতে কাঁদতে পাগল হয়ে যাওয়া কুহুকে দেখে ফেটে যাচ্ছে। আজ অবধি কুহু কখনোই কাব্যের সামনে এভাবে কাঁদেনি। কাব্যের মন হাহাকার করে ওঠে হঠাৎ। কুহু চোখের জল ঝরঝর করে পড়ছে। ও ফ্যাল ফ্যাল চোখে চেয়ে বলতে লাগলো, এটা হচ্ছে আপনার পাস্টের নমুনা। আজ আমি কুহু হাসতে পারি না কাব্য ভাই। কারোর সঙ্গে কথা বলে আমার সেলফ এস্টিম লো লাগে। আমার চুল, আমার হাসি, আমার লাইফ সবটা আজ এলোমেলো হয়ে গেছে আমার। আর আপনি সেটাকে জাস্ট একটা পাস্ট বলে দিলেন। কুহু থেমে থেমে কান্না আটকে কাব্যের দিকে ফিরে রাগী মুখে আবার বলল, আমি জানি না আপনি কি প্ল্যান করেছেন আবার আমায় নিয়ে। যদি মনে করেন আমাকে কষ্ট দেওয়ার পরিমাণ কম হয়ে গিয়েছে, এবার আরেকটু তাতে লবণ ছিটাতে চান, তাহলে বলবো। কুহু ফ্যাল ফ্যাল চোখে তাকিয়ে এবার চূড়ান্ত অসহায়ের মতো বলল, আপনি সার্থক কাব্য ভাই। আমি কষ্ট পেয়েছি, এমন কষ্ট যে আমি মরতে ভালোবাসি, এখন বাঁচতে নয়। দয়া করে, দয়া করে আপনার এই নাটক, এই প্ল্যান বন্ধ করুন প্লিজ। আমি পারবো না আর। আমি সত্যি আর নিতে পারবো না। আপনার এসব ষড়যন্ত্র আর নিতে পারবো না আমি। কাব্য দূর থেকেই শীতল স্বরে বলল, আমার ফিলিংস তোর কাছে ষড়যন্ত্র মনে হচ্ছে? হ্যাঁ, হলো, হলো, হলো। কুহু আচমকা চেঁচিয়ে উঠল। কাব্য তাকিয়ে রইল। কুহু কাব্যের দিকে চেয়ে নাক টানতে টানতে ধরা গলায় বলল, থাপ্পড় দিয়ে রিজেক্ট করেছিলেন আমায় কাব্য ভাই, ভুলে গেছেন আপনি? কাব্য কি বলবে? ও কুহুকে এভাবে ভাঙতে দেখে নিজে ভেতর ভেতর শেষ হয়ে যাচ্ছে একদম। ও দু কদম এবার এগোয় জবাবে বলল, তাই তো বলছি, আমাকে বিয়ে কর, তারপর আমার লাইফও হেল করে দে। সুযোগ দিচ্ছি তো তোকে শাস্তি দেওয়ার। আমরা প্রতি রাতে বসে ডিসকাস করব কিভাবে তুই আমাকে নতুন নতুন পানিশমেন্ট দিতে পারিস তোকে থাপ্পড় মারার কারণে। কুহু ঘেন্নায় চোখ ফিরিয়ে নিল। কাব্য এবার মৃদুস্বরে বলল। কুহু তাকালো কাব্যের দিকে, তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, গত 6 মাস তুই একা কষ্ট পাসনি কুহু, আমিও একইভাবে পেয়ে এসেছি। আমি বলিনি তার মানে এটা না আমার খারাপ লাগেনি। কষ্ট আপনি পেয়েছেন? হাহ। কাব্য ওসব অপমান ধার ধারল না। ও এগিয়ে এসে কুহুর মুখোমুখি দাঁড়ালো। কাব্যের দিকে কুহু মুখটা তুলেও তখন তাকালো না, মাথায় নামিয়ে রেখেছে সেভাবে। কাব্য কুহুর নত মাথার দিকে চেয়ে নরম কণ্ঠে শোধালো, একবার ভরসা কর কুহু, 6 মাসের যন্ত্রণা তোর কাছে 60টা বছরের ভালোবাসা ভরসা হয়ে ধরা দেব। না, করবো না, করবো না আমি ভরসা। কুহু আবার বিড়বিড় করে আপন মনে বলতে লাগে। কাঁদতে কাঁদতে হেঁচকি উঠেছে ওর ততক্ষণে। কুহু যতই বাইরে শক্ত ম্যাচিউর দেখাক না কেন, আসল কথা হচ্ছে মানুষ 6 মাসে ইম্যাচিউর থেকে ম্যাচিউর হয়ে যাওয়া স্রেফ কাল্পনিক। মানুষ তো স্রেফ ম্যাচিউর হওয়ার অ্যাক্টিং করে, অথচ থেকে যায় সেই ছেলে মানুষ, বাচ্চা ইম্যাচিউর কুহুর মতোই। কাব্য কুহুর হাতটা ধরে কিছু বলতে গেলে কুহু ঝটকা দিয়ে হাতটা সরিয়ে দিল। তারপর কান্না আটকে কুহু ধীর পায়ে এবার এগিয়ে গেল কাব্যের দিকে। কাব্যের মুখোমুখি হলো একদম। সরাসরি কাব্যের এই হুডেড চোখে চোখ রেখে ধরা কণ্ঠে বলল, আপনি, আমি জানি না আপনি আর উর্মি আপু মিলে আবার কিসের ফাঁদে আমায় ফেলতে চাইছেন। আমি বেগ ইউ, আই বেগ ইউ কাব্য ভাই, প্লিজ। যদি সত্যি এটা ফাঁদ হয়ে থাকে, প্লিজ, দোহাই লাগে, এটা এখানেই স্টপ করুন। আমি কুহু যতই বাইরে শক্ত দেখাই না কেন, আমি সেই আগের ইম্যাচিওর উইক কুহুই আছি। কাঁদবো আমি কাঁদবো, কিন্তু আমার কান্না শোনার কেউ থাকবে না। কখনো কারো কাঁদ পাবো না আমি। কুহু কাব্যের কাছে হাত জোর করে ফেললো আচমকা। আমার শান্তি ভিক্ষা দিন আপনি প্লিজ। আমি একটু শান্তি চাই। এসব কুটিল দুনিয়ার প্যাচ আমি বুঝি না কাব্য ভাই। প্লিজ, আমাকে এসব প্যাচে জড়াবেন না, প্লিজ, দোহাই লাগে আপনার। কাব্য সঙ্গে সঙ্গে কুহুর হাতটা চেপে ধরো। কুহু কাব্যের সামনে ভেঙে চুরে গেল এবার। ও পারেনি আর নিজেকে একটা শক্ত খোলসের মধ্যে আটকে রাখতে। হাঁপিয়ে উঠেছে কুহু এই শক্ত ম্যাচিউর হবার অভিনয়। কুহু কাঁদছে। কাব্য মরিন চোখে তাকিয়ে দেখল সেই কান্না। তারপর আলতো করে মাথাটা নামিয়ে কুহুর চেপে ধরা দুই হাতের মধ্যে ছোট করে একটা একটা করে মোট 3টা চুমু খেল।
কুহুর কান্না থেমে গেল আচমকা এতে। কাব্য চুমু খেয়ে কুহুর গালে হাত রাখলো। কুহু ঘেন্নায় সরিয়ে দিল সেই হাত, সাথে সাথেই কাব্য আবার রাখলো। কুহু আবার সরিয়ে দিল। কাব্য রসাত্মক মুড়ে আবার রাখলো গালে হাত। কুহু এবার কটমট চোখে তাকালো কাব্যের দিকে। কাব্য মৃদু হাসল, তারপর বলল, কাঁধ পাচ্ছিস না তাই নিজে থেকে কাঁধ দিচ্ছি তোকে কাঁদার জন্য। এখন সেই কাঁধে তুই নিজে মাথা রেখে ফ্যাঁচ ফ্যাঁচ করে কাঁদবি নাকি আমি জোর করে রাখাবো, সেটা ডিপেন্ড করছে আমার মুডের উপর। কুহু প্রশ্নবোধক চোখে তাকালো। ও কাব্যের এসব কথা বোঝেওনি তখনও, তাই কুহুর ঘিলুতে ঢোকানোর জন্য কাব্য আবার বুঝিয়ে বলল, টাইম নে, দিচ্ছি তো আমি। সিয়ামের সাথে তো সম্পর্ক এখানেই শেষ, আর বাকি রইল বিয়ে, সেটা দেখা যাবে। তুই আমাকে সুযোগ না দিলেও আমি সুযোগ খুঁজে নেব নিজের মতো, কিন্তু আমি সেটা চাই না, তাই বলছি টাইম নে, ভাব। আমি তোকে অপশন দিইনি, জাস্ট তোকে রেডি হতে বলছি আমাকে সুযোগ দেওয়ার জন্য, দ্যাটস ইট। এখন লক্ষ্মী বাচ্চার মতো রুমে যাবি, মুখ ধুয়ে ফ্রেশ হয়ে ঘুমোবি। আগামীকাল অনেক বড় জার্নি করতে হবে, অ্যান্ড হ্যাঁ, আমার পাশের সিটে বসবি, না হলে সবার সামনে কাঁধে তুলে এনে বসিয়ে দেবো। ঠান্ডা মাথায় একটা বড় সড়ো হুমকি দিয়ে কাব্য কুহুকে ছেড়ে দিল। কুহু কটমট চোখে কাব্যের দিকে চেয়ে আছে। আঙুল উঁচিয়ে শাসিয়ে কিছু বলার আগেই কাব্য ওসবে তাকানোর পাত্তাও দিল না। ও ভ্রু তুলে কুহুর দিকে চেয়ে বলল, রুমে যাবি নাকি আমি এখনই কাঁধে তুলে নিয়ে আসবো রুমে? হ্যাঁ, কুহু রাগে আগুন হয়ে মুখটা ফিরিয়ে ফেলল। কাব্য এবার অধৈর্য হয়ে চোখ উল্টে বলল, হায় রে মেয়ে মানুষ। বলেই কুহুকে আচমকা কাঁধে তুলে নিল। কুহু তো আচমকা কাব্যের এমন কাণ্ডে আতকে উঠে চেঁচিয়ে উঠল জোরে। সঙ্গে সঙ্গে কাব্য সাবধান করে দিল, চেঁচাস না, মানুষ আছে। আপনি নিশ্চয়ই কন্ট্রোভার্সি চাইছেন না ট্যুরে? কুহু সঙ্গে সঙ্গে মুখটা বন্ধ করে আশেপাশে তাকালো। কেউ কি দেখেছে? না, এত রাতে কেউই নেই এখানে। পরপর কুহু রাগী চোখে তাকায় কাব্যের দিকে। কাব্য কুহুকে পাজা কোলে তুলে রুমের দিকে যেতে যেতে হাঁপানির অভিনয় করে মজা নিয়ে বলল, তুই তো স্বামীকে দিয়ে বড্ড খাটাবি বিয়ের পর, বোঝা হয়ে গেছে আমার। কুহু মুখটা তেতো করে বলল, বিয়ে করতে কেউ বলেনি আপনাকে? আমি কুহু আপনাকে জীবনেও বিয়ে করব না। কাব্য নিজের মতো রিসোর্টের দিকে হাঁটতে হাঁটতে জবাব দিল, তুই করবি, তোর বাপ করবে বিয়ে, ইগোওয়ালি। তাহলে বাপকেই গিয়ে বিয়েটা করুন, ফালতু। কুহু রাগে চোখ মুখ খিচে বলল। কাব্য হাঁটতে হাঁটতে নিজের মতো মজা নিয়ে বলল, না, আমি হেলদি একটা ছেলে। হ্যাঁ, আপাতত বাপের মেয়েকেই আল্লাহ আল্লাহ করে কোনো রকমে পেয়ে গেলেই চলবে আমার। কুহু রেগে কাব্যের বুকে ইচ্ছে মতো থাপ্পড় দিতে দিতে হম্বিতম্বি করে বলল, আমাকে নামান ফালতু লোক, নামান বলছি। আমি মেরে ফেলবো কিন্তু আপনাকে, বিচার দেবো আমি আপনার নামে আব্বুর কাছে। নামান বলছি। দিস বিচার, কিন্তু এখন আল্লাহর ওয়াস্তে নাচিস না, হাত ব্যথা করছে আমার। কাব্য অসহায় স্বরে বলল। কুহু তবুও চূড়ান্ত হইচই করছে, নেমে যাবেও। বেচারা কাব্য কোনো মতে কুহুকে কোলে করে এনে রুমের সামনে ঠাস করে নামিয়ে দিতেই কুহু মুখটা ফুলিয়ে ফুঁসে উঠে তাকালো কাব্যের দিকে। এই যেন খেয়েই ফেলবে ওকে। ওদিকে বেচারা কাব্য নিজের হাত চেপে ডলতে ডলতে ব্যথা নিয়ে কুকে উঠে বলল, আমার সহজ সরল জীবনটা তামা তামা করে ফেলবি, বুঝতে পারছি এক্ষুনি। তোকে যে আল্লাহ কি দিয়ে বানিয়েছে, এত রাগ, মাফ করো মাবুদ। কাব্য তবা করছে কুহুর সামনে। এটা দেখে কুহুর মেজাজ আরো সপ্তমে চড়ে গেল। কুহুর রেগে তাকালো কাব্যের দিকে। পরক্ষণে কাব্যের মুখের সামনে রুমের দরজা বন্ধ করে দিল। কাব্য হতাশ চোখে বন্ধ দরজার দিকে তাকালো। পরপর ছোট শ্বাস ফেলে ব্যথাতুর হাত ঝাড়তে ঝাড়তে সিয়ামের রুমের দিকে পা বাড়ালো ও। এই ছেলেরে কাব্য এইবার স্পেশাল ট্রিট দেবে। অনেকে পুড়েছে কাব্য এ কদিন, সবটা এবার এখন থেকে সুদে আসরে উসুল করবে। কিন্তু সিয়ামের রুমের সামনে যেতেই সেখানে ঘটল আরেক কাণ্ড। সিয়ামের রুমের দরজা হালকা খোলা। সিয়াম বিছানার উপর বসে কারোর সঙ্গে কিছু একটা কথা বলছে। কাব্য কান পেতে শুনল সেসব কথা। পরক্ষণেই দাঁত শক্ত হয়ে গেল ওর। বিড়বিড় করে দাঁত চিবিয়ে বলল, বাস্টার্ড একটা, করাচ্ছি তোকে বিয়ে। কাব্য দরজা খুলে রুমে ঢুকতেই সিয়াম চমকে পেছনে ফিরে তাকালো। অস্ফুটে বিড়বিড় করে, কাব্য। ট্যুর থেকেই ফিরে কুহুর একদম চুপচাপ। নিজেকে এক প্রকার ঘরবন্দি করে ফেলেছে বলা চলে। একদিন কাব্য অনেকবার কুহুকে রিচ করার চেষ্টা করেছে, পারেনি। কুহু ইচ্ছে করে কাব্যের সামনে পড়েনি। ভার্সিটিও যায়নি, প্রক্সি দিতে গেছে শুধু। তাই কাব্য ভার্সিটিতেও কুহুর দেখা পায়নি। শেষ অবধি কায়াকে পেয়ে কুহুর কাছে খবর পাঠিয়েছে।
তাই সেই খবর নিয়েই কায়া কুহুর পাশে বসে আছে। ও ভয়ে ভয়ে কুহুর দিকে তাকিয়ে আছে। কুহু কায়ার দিকে চেয়ে ফুঁসছে। কায়া এবার আলতো করে কুহুর গায়ে হাত রাখলো, কোনো রকমে বোঝালো। কাব্য ভাইয়ের সঙ্গে একবার দেখা করে সবকিছু ক্লিয়ার করে ফেলো কুহুপু। আমার মনে হয় এটাই ভালো হবে। কুহু জোরে একটা শ্বাস ছেড়ে কাব্যের দেওয়া চিঠিটা ছিঁড়ে টুকরো টুকরো করে দুমড়ে মুচড়ে ডাস্টবিনে ফেলে দিল। কায়া শীতল চোখে সব দেখলো, তারপর আলগোছে কুহুর অগোচরে স্নিগ্ধকে মেসেজ দিল। কাজ হয়নি কুহুপু, লেটার ফেলে দিয়েছে। স্নিগ্ধের রিপ্লাই এলো, তোমাদের মেয়েদের সমস্যা কি? হ্যাঁ, একটা ব্যাপার নর্মালি হ্যান্ডেল করতে পারিস না তোরা? সব কিছু কমিউনিকেট করা লাগে কেন তোদের? কায়া এবার বিরক্ত হয়ে লিখল, তো আমরা মেয়েদের পেছনে ঘোরো কেন তোমরা? হুম হুম, না ঘুরলেই তো হয়। রোবট রে, গিয়ে বিয়ে করো যাও। রোবট দিয়েই তো বাচ্চা পায়দা করো। ফালতু লোক কোথাকার। হুম। স্নিগ্ধের পাল্টা রিপ্লাই এলো, বাচ্চা? তুমি হিউম্যান হয়ে আমাদের মনে হয় বাচ্চা দিয়া ভাসাইয়া ফেলছো। বাচ্চা তো দূরের কথা, বিয়ে যে হয়েছে। আমার একটা কিস করছস বল, অ্যান্সার দিবি কিন্তু এই প্রশ্নের, না হলে তোর খবর আছে। কায়া তাকিয়ে হঠাৎ হেসে ফেলল, পরপর হাসি চেপে রিপ্লাই করো। কিস কোনো মগের মুল্লুক না, যা পাইছো তাতে শুক্রিয়া আদায় করো। স্নিগ্ধ রিপ্লাই করে, ঠিক, ওকে ফাইন। আমি আজ তোর সাথে ঘুমাবো রাতে। একাই ঘুমাস রাতে। কুহুর সামনে আমার লজ্জা না লাগিলেও তোর লাগবে। ছো দেখা হচ্ছে, বাই। ভাইয়া ডাকছে। কুহুকা খেতে এসো। কবিতা ডাইনিং টেবিল থেকে ডাকলেন জোরে গলায়। কুহু কায়া খাবার টেবিলে বসা, সাথে সাদাত কবিতা একপাশে। কুহুর মুখটা চূড়ান্ত থমথমে, গায়ে একটা নর্মাল ঢোলা টি শার্ট আর কালো প্লাজো। চুল ভেজা, টপ টপ পানি পড়ছে, সেভাবেই খুলে রাখা। মূলত পাগলের বেশে এসে ডাইনিং টেবিলে বসেছে। কবিতা মেয়েকে ভাত তরকারি বেড়ে খেতে দিচ্ছেন। কুহু খাচ্ছে কম, বসে বসে কাব্যকে নিয়ে ভাবছে বেশি। হয়তোবা গালিগালাজ করে যাচ্ছে। সবাই যখন নিজের মতো খেতে ব্যস্ত, তখন হঠাৎ সাদাত খাবারের মধ্যে গম্ভীর কণ্ঠে বলে উঠলেন, কুহু, খাবার শেষেই কাপড় চেঞ্জ করে ভালো ড্রেস পরে ড্রয়িং রুমে গিয়ে ভালো মেয়ের মতো বসবে। তোমার চাচ্চু চাচ্চিরা আজ আসবেন আমাদের ঘরে একটা বিষয় নিয়ে আলোচনা করার জন্য। কুহু নিজের ভাবনা উঠে গেল তুঙ্গে। ও মাথা তুলে অবাক হয়ে বাবার দিকে তাকালো। কোনো ওকেশন আছে আজ আব্বু? সাদাত ভীষণ গম্ভীর কণ্ঠে জবাবে বললেন, আছে, পরে শুনবে। খাবার শেষ করো। কুহু সেভাবেই চেয়ে থাকলো বাবার দিকে। আজ হুট করেই সিদ্দিক বাড়ির বড়রা কেন কুহুদের ফ্ল্যাটে আসছেন, আর তাদের আসার সাথে কুহুর সেজেগুজে থাকার সম্পর্ক কি? কুহু এসব প্রশ্নের জবাব পেল না। সাদাত কোনো রকমে খেয়েই উঠে গেলেন। কবিতা অবাক হয়ে একবার স্বামীর দিকে তাকান। সাদাত আজ খেতে বসে আদর যত্ন করে আহ্লাদ না দেখিয়ে কুহুকে ভালো মন্দ কিছু না জিজ্ঞেস করে এতটা গম্ভীর গলায় এই প্রথম কথা বলেন। কিছু কি হয়েছে? কবিতা চিন্তায় পড়ে গেলেন। চিন্তিত ভঙ্গিতেই মেয়ের মাথায় হাত দিয়ে বলেন, তুই খা, আমি আসছি। বলেই চেয়ার থেকে উঠে হন্তদন্ত পায়ে স্বামীর পিছু পিছু নিজেদের ঘরে ছুটলেন। কুহু ফ্যাল ফ্যাল চোখে সবার এই অস্বাভাবিক ব্যবহার দেখল। কায়ার দিকে তাকালে কায়াও ক্লুলেস হয়ে কুহুর দিকেই তাকিয়ে আছে তখন। ওর মাথাতেও এসব ঢুকছে না। সাদাদের কথা মতো কুহু একটা ব্ল্যাক পাকিস্তানি থ্রি পিস পরে ড্রয়িং রুমে এসেছে। ড্রয়িং রুমে পুরো সিদ্দিক পরিবার থমথমে বসে আছে তখন। এদেরকে এভাবে বসে থাকতে দেখে কুহুর শুরুতে কিছুটা হকচকিয়ে গেল সম্ভবত। পরপর সবাইকে চোখ ঘুরিয়ে দেখতে দেখতে হঠাৎ সোফার একপাশে ভদ্রলক্ষ্মী ছেলে হয়ে বসে থাকা কাব্যের দিকে নজর গেল। কাব্য আজ বেশ ফর্মাল শার্ট পরেছে, ব্ল্যাক শার্ট আউট করে জিন্সের সাথে পরেছে। আজ বোতাম সহ আটকানো শার্টের। কুহু ভ্রু কুচকে কাব্যের দিকে তাকালো। এই ধুরন্ধর লোক এখানে এই সময় বড়দের সাথে নিয়ে বসে আছে কেন? কুহুর সন্দেহটা শুরু হলো তখনই। ও ড্রয়িং রুমে ঢুকতেই স্বামীমা কুহুকে আদর করে ডাকলেন। কুহু, এখানে আয়, বস আমার পাশে। কুহু গিয়ে নিজের সবচেয়ে পছন্দের বড় মা স্বামীমার পাশে বসল। স্বামীমা কুহুর পিঠে হাত গলিয়ে ওকে সুন্দর করে আগলেও নিলেন, সাথে সাথে একবার তো ফিস ফিস করে বলেও ফেললেন, ভালো লাগছে এই ড্রেসে তোকে। কার?
বাকিটা বলতে পারে না শামিমা। কাব্যের ইশারা দেখে চুপ হয়ে গেলেন। ভাগ্য ভালো কুহু বোঝেওনি কিছু। ও প্রশ্নবোধক চোখে সবার দিকে তাকাচ্ছে শুধু। কি হচ্ছে এখানে কিছুই বোঝা যাচ্ছে না। কাব্য এখন অবধি একবারের জন্য ভুলেও কুহুর দিকে তাকাচ্ছে না, যেন কুহুর সাথে চূড়ান্ত অভদ্রতা করা ছেলেটা কাব্য না, অন্য কেউ ছিল। কাব্য তো এখন চূড়ান্ত ভদ্র ছেলের মতো চিন্তিত হবার ভান করে মাথাটা নিচু করে রেখেছে। আর এটা দেখেই কুহুর মেজাজটা খারাপ হচ্ছে। সাদাদি শুরুতে কথা তুললেন, বড় ভাইয়ের দিকে চেয়ে থমথমে গলায় বললেন, ভাইয়া আপনি বলা শুরু করেন আগে। আনোয়ার দীর্ঘশ্বাস ফেললেন, বললেন ধীর কণ্ঠে, মেয়ের বাবা তুমিই বলো। সাদাত এবার মেয়ের দিকে তাকালেন। সাদাত তো ভয়ে ভয়ে পাশ থেকে ভীষণ নরম কণ্ঠে সাদাতের কানে বললেন, ভাইজান বকো না বেশি, বাচ্চা মেয়ে ভুল করে ফেলেছে। সাদাত এবার শুনলেন না, কুহুর দিকে তাকালেন। কবিতা পাশ থেকে নাক টানলেন এতক্ষণে, হয়তো কাঁদছেন। সাদাত বলা শুরু করেন, তোমাকে ভার্সিটিতে পাঠানো হয়েছিল পড়ার জন্য, তুমি কি করেছো কুহু? কুহু ফ্যাল করে তাকালো সাদাতের এই প্রশ্নে। সাদাত আবার থমথমে কণ্ঠে বললেন, উত্তর দাও, কি করেছো? কুহু মাথাটা নামিয়ে নিল। প্রশ্নের উত্তর দিল কোনো রকমে, পড়াশোনা। না, তুমি একটা খারাপ চরিত্রের ছেলের সাথে সম্পর্কে চলে গিয়েছিলে। সাদাত কুহুকে বাকিটা বলতেও দিলেন না, নিচু গলায় বলে উঠলেন। কুহু আতকে উঠে তাকালো সাদাতের দিকে। আব্বু আব্বু এসব জানে কি করে? সাদাত এবার কুহুর দিকে তাকালেন, নিজেকে শান্ত রাখার আপ্রাণ চেষ্টা করে বলেন, কুহু, তুমি সম্পর্কের কি বোঝো বলো? সিয়াম, ওই ছেলেটার আগেকার কাহিনী আদৌ জেনে জড়িয়েছো এই সম্পর্কে? হ্যাঁ? সিয়াম? কুহু অবাক হয়ে তাকালো সাদাতের দিকে, তারপর অবিশ্বাস নিয়ে কাব্যের দিকে তাকালো। কাব্য মাথাটা তখনই নিচু করে রেখেছে। কুহু বিশ্বাসই করতেই পারছে না কাব্য ভাই এতটা নিচে নামতে পারেন, কুহুকে সাদাতের সামনে এতটা ছোট করার একটা প্ল্যান করতে পারেন। হয়তোবা কুহু অজান্তেই সেদিনের পর কাব্যের থেকে এই ধোঁকা একদমই আশা করেনি। কাব্য ভাই জানতেন সিয়ামের সাথে কেন কুহু সম্পর্কে জড়িয়েছে, তাও এটা বলে বাবার কানে দিলেন। ছি! সাদাত আবার শ্বাস ফেলেন, কুহুর দিকে চেয়ে বললেন, ভুল যেহেতু করেই ফেলেছো, এটা নিয়ে বাড়তি কিছু বলে আমরা লোক হাসাবো না। সিদ্দিক বাড়ির একটা সম্মান আছে, এই সম্মানটা তুমি বুঝো বলেই ভেবেছিলাম আমি। যাই হোক, আমি সেদিকে যাচ্ছি না। কুহু এবার সাফাই গাইতে বলল। বাবা সিয়ামের সাথে আমি। পাশ থেকে আনোয়ার বললেন, কুহু, মা আমরা যা বলছি আগে শোনো। কুহু থেমে গেল, গিলে ফেললো কথাটা। সাদাত এবার বড় ভাইয়ের দিকে তাকান। আনোয়ার চোখে ইশারায় আশ্বস্ত করতেই সাদাত বলা শুরু করেন, তাই আমরা ঠিক করেছি। সাদাত থামলেন। পুরো কথাটা বলতে কেমন একটা লাগছে ওনার, তবু বললেন আবার, আমরা ঠিক করেছি তোমার বিয়ে দেব। বিয়ে? এসব এসব কি বলছো? কুহু চূড়ান্ত অবাক হয়ে পাথরের মতো হয়ে গেল এই কথা শুনে। পরপর সাফাই গিয়ে বলতে লাগলো, আব্বু, এটা সিরিয়াস সম্পর্ক না। আমি তোমরা বললে আমি এখনই ওকে ফোন দিয়ে সম্পর্ক ব্রেকআপ করে দিচ্ছি, কিন্তু বিয়ে? আমি এখন পড়াশোনা করছি আব্বু। বিয়ের পর পড়াশোনা করবে তুমি? তোমার আম্মুর সাথে আমার বিয়েও তো অনেক ছোট থাকতেই হয়েছিল। তোমার আম্মু তখন সবেমাত্র 18। তাও তো তোমার আম্মু তো আজ মাস্টার্স পাস করেছেন। আমি পড়াইনি তোমার আম্মুকে, তোমাকেও তোমার হাজবেন্ড পড়াবে। কুহু চূড়ান্ত হেল্পলেস হয়ে তাকারও একবার কাব্যের দিকে। ভেবেছিল ওর বিয়ে শুনে অন্তত এইবার কাব্য কিছু বলবে, কিন্তু কাব্য নিজের মতো বসে আছে, মাথাটা ওভাবেই নামিয়ে, যেন কচি খোকা সে। কুহু হাল ছেড়ে দিল রাগে দুঃখে অপমানে, ভুলেও আর একবার কাব্যের দিকে তাকালো না। যদি না পড়ায় সে, তোমরা তো শর কি করে হচ্ছ? সাদাতকে কুহু কোনো রকমে বলল, তার শিওর হচ্ছি, কারণ তুমি বাড়ির ছেলে বিয়ে করবে। সাদাত গম্ভীর কণ্ঠে বললেন। বাড়ির ছেলে? কুহুর কানে শব্দটা পোকার মতো ভন ভন করতে শুরু করলো। ও আহাম্মক হয়ে সাদাতের দিকে তাকালো। সেজো চাচা সাদাফ পাশ থেকে কুহুর দিকে চেয়ে নরম কণ্ঠে বললেন, ঠিক বলেছেন ভাইজান। কুহু, ছোট মেয়ে তুমি এখনো, কিন্তু তোমার কথা চিন্তা করে ভাবি পেরেশান হয়ে যাচ্ছে। তাই তারা একটা ফয়সালা নিয়েছেন, যেন ঘরের মেয়ে ঘরে থাকে, তাদের চোখের সামনেই থাকে।
কুহু শ্বাস আটকে বসে থাকলো সেই বাড়ির ছেলের নামটা শোনার জন্য। ঠিক তক্ষুনি শামীমা আসতো, বৌমাটা ছুলেন। কুহুর কপালে আলতো করে চুমু খেয়ে হাসি হাসি মুখে বললেন, ছোটবেলা থেকেই বলে আসছি আমার কাব্যের জন্য একটা পুতুল আনবো বউ করে, অথচ ঘরের সামনে একটা জলজ্যান্ত পুতুল থাকতে আমি কিনা বাইরে খোঁজ করছিলাম। কিরে কুহু, বানাবি আমাকে শাশুড়ি, হবি আমার কাব্যের বউ? কুহু আহাম্মক চূড়ান্ত হতবিহ্বল হয়ে ফিরে তাকালো শামীমার দিকে। শামীমা অম্লান হেসে কুহুর কপালে আলতো করে চুমু বসায়। দিতে দিতে ওকে আগলে নিলেন। কুহু পুরোপুরি হুঁশ খুইয়েছে ততক্ষণে। চকিতে তাকালো অদূরে বসে থাকা কাব্যের দিকে। কাব্য ঠিক তখনই মাথা তুলে সবে কুহুর দিকেই তাকিয়েছে। কুহু অবাক, বড় বড় চোখ দুটো দেখে কাব্য স্রেফ মৃদু হাসত। ও হাসি কেমন যেন কুহুকে নিয়ে মজা করছে বলে মনে হলো। কুহু ভ্রু কুচকাতেই সাথে সাথে কাব্য কুহুর দিকে চেয়ে বাম চোখটা টিপল। কুহু ভীষণ রাগে কটমট চোখে তাকাতেই কাব্য বড় একটা শ্বাস টেনে শার্টের কলার ঠিক করো। তারপর কুহুকে দেখিয়ে দেখিয়ে বেশ রয়ে শয়ে সোফায় হেলান দিয়ে ভ্রু তুলে তাকালো কুহুর দিকে। কাব্যের এসব মজা কৌতুক গা ছাড়া এক্সপ্রেশন দেখে কুহুর এই মুহূর্তে মনে হচ্ছে ডাইরেক্ট কাব্যকে কাঁচা খেয়ে ফেলতে। এই লোকের সাহস কত বড়! কুহুকে ফাঁসিয়ে দিয়েছে। সিয়ামের কথা, সিয়াম কুহুর কাছে কে সেটা একমাত্র কাব্য ভাই খুব ভালোভাবেই জানতেন। উনি জানতেন কুহু একমাত্র তার জন্যই সিয়ামের সাথে জড়িয়েছে। আর আজ কাব্য চায় সেটাকেই নিজের হাতিয়ার বানিয়ে কুহুর ফ্যামিলির সামনে ওকে ছোট করেন। রাগে দুঃখে কুহুর চোখে জল চলে এলো কেমন। ও ঢোক গিরে সোজা তাকালো সাদাতের দিকে। সাদাত মেয়ের দিকে গম্ভীর চোখে চেয়ে আছেন তখন। সাদাত কুহুর দিকে চেয়ে বললেন, তোমার কিছু বলার আছে আমাদের এই সিদ্ধান্তে? কুহু কি বলবে? যতবার সাদাতের ভঙ্গুর থমথমে মুখটা দেখছে, দুনিয়া রীতিমতো অন্ধকার হয়ে যাচ্ছে কুহুর। কুহুর জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ হচ্ছে ওর বাবা মা। দুনিয়া চাই ওলট পালট হয়ে যাক, তবুও কুহু কখনোই ওর জন্যে ওদের চোখে ঘেন্না বা অপমান দেখতে পারবে না, সহ্যই করতে পারবে না কুহু কোনোদিন। ওরা কাঁদুক, কিন্তু সেই কান্নার কারণ যেন কখনোই স্বয়ং কুহু না হোক। এসব মনে করে কুহুর ভেতরটা ফেটে যাচ্ছে। ও থামল, থেমে থেমে বহু কষ্টে উচ্চারণ করলো, আ- আব্বু, তুমি আমায় এমনটা মনে করো যার জন্য এত বড় সিদ্ধান্ত নিয়ে নিলে তুমি? সাদাত মাথাটা নিচু করে ছোট শ্বাস ফেলে আবার কুহুর দিকে তাকালেন। কুহুর চোখের জল দেখে মিয়ে যেতে লাগলেন কেমন যেন। তখন সাদাতের ভঙ্গুর আচরণ দেখে পাশ থেকে কবিতা আল গোছে সাদাতের হাতে হাত রাখলেন। সবার অগোচরে সাদাত দমলেন ওই এক স্পর্শে। পরপর থমথমে কণ্ঠে কুহুর দিকে চেয়ে জবাব দিলেন, বিয়েটা করে আমাদের সন্দেহ মুছে ফেলো, ব্যাস এটুকুই চাই আমি। কুহু কান্নামাখা মুখে এবার হাসল, ক্লান্ত ভঙ্গিতে বলল, হুম, বুঝলাম। আমি আব্বু আজ খুব খুব হার্ট হয়েছি। তুমি আমাকে এমনি এইসব অপবাদ না দিয়ে একেবারে বিয়ে দিতে মেনে নিতাম আমি, কিন্তু এইসব জেনে আমাকে ভুল বোঝার আগে অন্তত একবার আমায় জিজ্ঞেস করতে পারতে আব্বু, কেন করলে না? কুহু সাদাতের দিকে তাকালো। সাদাত কুহুর দিকে অপলক চোখে তাকিয়ে চোখ সরিয়ে ফেললেন। কুহু হেসে ফেলল, জবাব পেয়ে গেছে ও। কুহু এবার কাব্যের দিকে সোজা তাকিয়ে স্পষ্ট কণ্ঠে বলল, আমার বিয়ের আগে কাব্য ভাইয়ের সাথে কথা আছে, এটুকু কি আমি করতে পারি অন্তত? সাদাত মানা করতে যাবেন, তার আগেই কাব্য কুহুর ভঙ্গুর কান্নামাখা কণ্ঠ শুনে সাদাতকে থামিয়ে দিল। চোখের ইশারায় শান্ত থাকতে বলে নরম গলায় অনুরোধ করল। চাচু প্লিজ। সাদাত থেমে গেলেন কাব্যের ওই এক অনুরোধে। মাথা নেড়ে আলগোছে সায় দিলেন। কুহু মেকি হাসত। কাব্য ভাই সব কিছু ঘেটে দিয়ে এখন ভালো স্বাস্থ্যে এসেছেন। হায় রে অভিনয়! কাব্য কুহুর দিকে চেয়ে ইশারা করে বলল, ছাড়া যা, আসছি আমি। কুহু উঠে গেল, মাথার ওড়না সামনে ধীর পায়ে এগিয়ে গেল ছাদের দিকে। পেছন পেছন কাব্য এগোলো। ছাদে আসা মাত্রই কুহু মুহূর্তেই রণচণ্ডীর রূপ নিয়ে নিল। ঠাস করে মাথার দোপাট্টা টেনে টুনে ফেলে দিল। কাব্য ভ্রু কুচকে কিছু বোঝার আগেও কাব্যের হাত ঝাড়ি দিয়ে টেনে ছাদের রেলিংয়ের ওদিকে ধাক্কা দিয়ে ঠেলে দিল। কাব্য তো বেচারা অবাক হয়ে কোনো রকমের রেলিং ধরে পড়তে পড়তে বাঁচল। পরপর কুহুর এমন হাইপার রূপ দেখে ভ্রু তুলে মজা নিয়ে বলল, আরে মেরে ফেলবি নাকি? আস্তে, কুল, ওকে। কুহু কটমট চোখে ওনার সামনে কাব্যের দিকে এগোলো।
একদম চালাকি করবেন না, একদম না। কাব্য হাসতে হাসতে স্যারেন্ডার করার ভঙ্গি করে বলল। ওকে। কুহু এবার কাব্যের মুখোমুখি হলো। কাব্যের চোখে চোখ রাখতেই কাব্য সুন্দর করে হাসল। কুহু আজ ওই হাসির ধার ধারল না একটুও। ওর রাগী অথচ তেজি গলায় বলে গেল। কেন করছেন এমন আপনি? কি শান্তি মিলল আমায় অপদস্থ করে উত্তর দিন। কাব্য কিছু না বোঝার ভান করে ভ্রু বাঁকালো তাৎক্ষণিক। অপদস্থ? কাউকে বিয়ে করা থেকে অপদস্থের পর্যায়ে পড়ে নাকি? কুহু দু হাতে কাব্যের বুকের দুপাশে কঠোরভাবে জোরে দুটো ধাক্কা দিয়ে চেঁচিয়ে বলতে চাইল। একদম ইনোসেন্ট সাজবেন না আমার সামনে কাব্য ভাই। আপনি কেমন এটা আমাকে নতুন করে চেনানো লাগবে না আর, ওকে? বলুন, সিয়ামের কথা কেন বলেছেন আব্বুকে? কাব্য এবার মজা করে থামিয়ে দিল। কুহুর দিকে চেয়ে থমথমে কণ্ঠে বলল। সিয়ামের কথা আমি বলিনি চাচুকে। কুহু আবারও রাগলো যেমন, দাঁতে দাঁত চিবিয়ে বলল। বলেছেন আপনি, মিথ্যে বলবেন না খবরদার। আপনি ছাড়াই এবারে কেউ জানতো না সিয়ামের কথা। বদলা নিয়েছেন আপনি, তাই না? আপনাকে রিজেক্ট করার বদলা। শেষের কথাটা বলে কুহু পুনরায় কাব্যের বুকে জোরে ধাক্কা দেওয়ার জন্য হাত বাড়াতেই সাথে সাথে কাব্য কুহুর হাত দুটো চেপে ধরে ওকে থামিয়ে দিল। কুহু বিমূঢ় হয়ে তাকালো। কাব্যর হাত দুটো নিজের দু হাতের মুঠোয় চেপে শান্ত কণ্ঠে জবাব দিল। বদলা নেওয়ার হলে না কুহু, আমি কাব্য অনেকভাবেই নিতে পারি। এমন এমন উপায় দ্যাট ইউ কান্ট ইভেন ইম্যাজিন। এরকম ঘাঁটিয়া উপায়ে বদলা নেওয়ার দরকার পড়বে না আমার। আর বাকি রইল বিয়ের কথা, সেটা তোকে চাচ্চুর সামনে সিয়ামের কথা বলে অপদস্থ করে আমাকে বিয়ে করতে হবে না। আমার দরকার হলে আমি এমনি তোর হাত চাইতে পারি চাচ্চুর কাছে। এরকম গাছ আমার আছে। কথাগুলো শোনালো অনেকটা ধমকের ন্যায়, যেন শ্বাস আছে। কুহু ভ্রু কুচকে খিচে চেয়ে আছে কাব্যের দিকে। কাব্যর চোখে চোখ রেখে আবারও শান্ত কণ্ঠে বলল। আমাকে নিয়ে পজিটিভ ভাবতে পারছিস না? ওকে ফাইন, কিন্তু আমাকে নিয়ে নেগেটিভ থটস নিজের মাঝে ঢুকিয়ে আমাদের নিজেদের মধ্যকার বন্ডিং নষ্ট করলে তোর খবর আছে। কাব্য এভাবে শাসাতেই কুহু এবার যেন আরও রাগল। ছটফট করে উঠল কাব্যের হাত থেকে নিজের হাত ছাড়াবার জন্যে। কাব্য ছাড়লই না, আরও শক্ত করে হাত দুটো চেপে হিস হিস করে বলল। তুই আমাকে চিনিস কুহু অনেক ভালো করে, আমি কাব্য কি সেটাও বুঝিস। তারপরেও তারপরেও তুই একটার পর একটা নেগেটিভ থটস মাথায় ঢুকিয়ে আমাকেও ভোগাচ্ছিস, নিজেও ভুগছিস। কাব্য থামল, একবার শ্বাস টেনে আবার বলে গেল। আর এই জন্যই আমি বিয়েটা করছি। আমার সাথে আমার পাশে থাকলে মেবি তোর ব্রেনে যদি আমি কিছুটা বুঝ ঢোকাতে পারি। কুহু এবার সোজাসাপটা প্রশ্ন করল। আমি আমার প্রশ্নের উত্তর পাইনি এখনো। আব্বু সিয়ামের কথা কি করে জানলেন? যদি আপনি ধোয়া তুলসী পাতা হয়ে থাকেন, আব্বুর তো জানার কথা না, তাই না? কাব্য ভ্রু কুচকে অতিষ্ঠ হয়ে বলল। তোর ব্রেন আসলে হাঁটুতে, তাই না? কুহুর রেগে মেগে তাকাতেই কাব্য এবার অতিষ্ঠ হয়ে চোখ ওঠালো। কুহুর হাত ছেড়ে দিয়ে হতাশ শ্বাস ফেলে পকেট থেকে ফোন বের করতে করতে বলল। ওকে ফাইন, প্রুফ দিচ্ছি তোমার কাণ্ড কারখানার। দিন দুনিয়ার হুঁশ তো আপনি অনেক আগেই খুইয়েছেন, আর সেটার খেসারত তো আমাকেই দিতে হচ্ছে। কাব্য নিজের পকেট থেকে ফোন বের করে কিছু একটা খুলে ভিডিও অন করে কুহুর সামনে ধরল। লুক। কুহু কাব্যের থেকে চোখ সরিয়ে ফোনের দিকে তাকালো, যেখানে স্পষ্ট দেখা যাচ্ছে সিয়াম বাস্কেটবল ফিল্ডে কুহুকে প্রপোজ করছে, আর কুহু সেটা অ্যাকসেপ্ট করছে। তারপর সিয়াম কুহুকে জড়িয়েও ধরেছে। ঢাকার একটা কাপল পেজ থেকে ভিডিও শেয়ার করা হয়েছে, ক্যাপশনে আবেগপূর্ণ কথা লেখা, এরকম একটা বাস্কেটবল প্লেয়ার সবার জীবনে আসুক। কুহু হতবিহ্বল হয়ে গেল যেমন, ও মুখে হাত চেপে পিছিয়ে গেল দু কদম, চোখে বিস্ময় স্পষ্ট অপমানের ছাপ। কাব্য কুহুকে এমন ভেঙে পড়তে দেখে ফোন দ্রুত পকেটে ঢুকিয়ে সাথে সাথে এগিয়ে এসে কুহুকে আগলে নিতে গেল। কুহু তৎক্ষণাৎ চেঁচিয়ে উঠল। ছবেন না আমায়, আমি এই ভিডিও। বলতে বলতে কুহু পিছিয়েছে। কুহুর সারাটা শরীর স্পষ্ট কাঁপছে। ও কাঁপতে কাঁপতে বলল। এটা আপনি করেছেন, তাই না? আপনি এটা ওদের সাপ্লাই করেছেন? কাব্য চূড়ান্ত হতাশ। খোদা, আমি এই ভিডিও কেন করব? তুই তো সিএমের প্রপোজ টাইমে পুরোটা সময় আমাকে দেখছিলি। ভিডিও করেছি আমি। আর সবচেয়ে বড় কথা, আমাদের বাড়ির মেয়ের এইসব ভিডিও আমি অনলাইনে কেন আপলোড করব? তুই আমাকে চিনিস এ ব্যাপারে। কুহু অস্থির হয়ে যাচ্ছে ধীরে ধীরে, বিড়বিড় করে বলতে থাকে। কত লোক দেখেছে এসব। আব্বু, বড় মা, সবাই সবাই দেখেছে। আল্লাহ, ওরা আমায় কি মনে করছে? ছি। কুহুকে এভাবে অস্থির হতে দেখে কাব্য বোঝাতে গেল সুন্দর করে। এইটা মেবি ভার্সিটির একটা জুনিয়র বা ফ্রেশার কেউ করেছে। আমি ভিডিওটা সরানোর জন্য আইটি সেকশনের সাথে যোগাযোগ করেছি।
আমার এক বন্ধু কাজ করে ওখানে। ও এই ভিডিওর আসল হোল্ডারকে ট্রেস করছে, সাথে ভিডিও ডিলিট করার জন্যও কাজ করছে। কালকের মধ্যেই আশা করি ভিডিওটা ডিলিট হয়ে যাবে পুরো সোশ্যাল সাইট থেকে। কুহু সম্ভবত তখনও কাব্যের দিকে একবার অসহায় চোখে তাকালো। কাব্য হয়তো সেটা বুঝলো ও নরম হলো এবার। আলগোছে কুহুকে নিজের সাথে আগলে নিল। কুহু বিড়াল ছানার ন্যায় এবার কেমন যেন হুশ খুইয়ে মিশে গেল কাব্যের বুকে। স্রেফ মাথাটা ঠেসে রেখেছে ও কাব্যের পুরুষারি বুকটায়। কাব্য কুহুর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে স্নেহপূর্ণ কণ্ঠে বলে গেল, ইটস ওকে, সব ঠিক হয়ে যাবে। সম্মান যা যাওয়ার আমার বইয়ের গেছে, অ্যান্ড আই এম কমপ্লিটলি ফাইন উইথ ইট। কান্না না, স্টপ ক্রাইং। কুহু এখনো অবাক। ওর এই ভিডিও সবাই দেখেছে। কি ভেবেছে সবাই? আব্বু, চাচু, বড়মা সবাই দেখেছে। এসব দেখার পরেও কেন কুহুকে নিজের বাড়ির বউ করতে চাইছে? কাব্য ভাইকে নিয়ে ওদের কত আশা। এসব দেখার পরেও বড়মা কেন রাজি হলেন এই বিয়েতে? কুহু এই কথার মাথায় আসতেই ও ছিটকে সরে গেল কাব্যের গা থেকে। কাব্য হাত দুটো সেভাবেই পড়ে থাকলো। ও ভ্রু কুচকে তাকালো কুহুর দিকে। কুহু কেমন গা ছাড়া কণ্ঠে এবার এদিক ওদিক তাকিয়ে অস্থির পাগলাটে কণ্ঠে একের পর এক বলতে চাইল, তবু আমি আপনাকে বিয়ে করব না। আমি নেভার এভার। নিচে গিয়ে আপনি আমারই বিয়েতে বড় মা বড় চাচুকে মানা করে দিবেন। ভুলে যাবেন না আপনি আর আমি কি কি পরিস্থিতি ফেস করে এসেছি বা করছি। কাব্য ভ্রু তুলল, অবুঝের মতো বলল। কি পরিস্থিতি ফেস করেছি আমরা? কুহু বিরক্ত হয়ে তাকালো মাথা তুলে কাব্যের দিকে। অতিষ্ঠ কণ্ঠে বলল, ওহ, জানেন না আপনি? দেখুন বড় মা এসব ভিডিও দেখে আই ডোন্ট নো উনি কেন এই বিয়েতে এত খুশি, কিন্তু আমি ওনাকে ওনার ফিলিংসকে অপদস্থ হতে দিতে পারি না। আপনি আমার সাথে যাই করুন না কেন, বড় মা আমার কাছে অনেক বেশি ম্যাটার করে। আপনার আমার এই রেষারেষি সম্পর্কে বড় মা হার্ট হবে না, আর সেটা আমি একদমই চাই না। কাব্য এবার হালকা হাসল। রেলিংয়ে আরাম করে হেলান পয়েন্টের পকেটে দু হাত ঢুকিয়ে বড় করে একটা শ্বাস ছেড়ে জবাবে বলল, তোর আর আমার বিয়েতে তোর বড় মাই সবচেয়ে বেশি খুশি হবেন, আর বাকি রইল এই রেষারেষি সম্পর্ক, ওটা বিয়ের পর ঠিক হয়ে যাবে, ডোন্ট ওয়ারি। কাব্যের এসব দায় ছাড়া কথায় কুহুর মেজাজ তুঙ্গে উঠল এবার। কুহু এবার সোজা সাপটা প্রশ্ন করল, আচ্ছা, তাই বুঝি? তা আপনার গার্লফ্রেন্ড জানে যে আপনি আমাকে বিয়ে করছেন? হ্যাঁ, না তাকেও ডিচ করে দিয়েছেন আপনি? কাব্য এবার রেলিং ছেড়ে সোজা হয়ে দাঁড়িয়ে গেল। তারপর কুহুর এই তীক্ষ্ণ প্রশ্নের উত্তরে থমথমে কণ্ঠে জবাব দিল, কুহু, উর্মি আমার গার্লফ্রেন্ড না। কুহু হেসে ফেলল, যেন কাব্য কৌতুক করছে। কাব্য ঠান্ডা চোখে কুহুর হাসি দেখল। কুহু হাসতে হাসতে বলল, ও মা, এক্ষুনি যে বিয়ের কথা উঠলো, ও আপনার গার্লফ্রেন্ড নাই হয়ে গেল? বাহ! কুহু হাসছে, উপহাস করছে যেমন কাব্যকে। ওসব উপহাস কাব্য পাত্তাও দিল না দুয়ারার। কাব্য জবাবে ঠান্ডা স্বরে বলল, আমাদের ব্রেকআপ হয়ে গিয়েছিল 4 বছর আগে, আমি তোকে মিথ্যা বলেছিলাম। কুহু ভ্রু কুচকে ফেলল সাথে সাথে। ওর হাসি হাসি মুখ কালো হয়ে গেল। ও অবিশ্বাস নিয়ে তাকালো এবার। এবার কাব্যই বলা শুরু করলো, আমি সরি, কিন্তু সে সময় তোকে রিজেক্ট করার জন্য স্ট্রং কোনো অজুহাত ছিল না আমার হাতে, আর তুইও জেদ দেখাচ্ছিলি, তাই আমি উপায় না পেয়ে ওর কথা বলে দিয়েছি। কিন্তু সত্যিটা হচ্ছে আমরা আলাদা এখন। ওর সাথে আমার কোনো রকমের যোগাযোগ নেই এখন, ইনফ্যাক্ট 4 বছর ধরেই নেই। কুহু সন্দেহ নিয়ে তাকালো কাব্যের দিকে। ওর বিশ্বাস হচ্ছে না কাব্যের একটা কথাও। যদি সম্পর্ক নাই থাকে তাহলে উর্মির সাথে ছবিগুলো, মেসেজ, ওর আর কাব্যের সমস্ত কথা, এগুলো উর্মি জানবে কেমন করে? নাকি কাব্য ভাই স্বয়ং এটা লুকাচ্ছেন? কুহুর মাথার ভেতর চিন্তাগুলো ভন ভন করতে শুরু করলো। কাব্যের মুখভঙ্গি চূড়ান্ত গম্ভীর, যেন ও মজা করছে না। এটাতে কুহুর সন্দেহ নিয়ে তাকালো। বলতে গেল, তাহলে আমার আপনার কথা। বাকি কথা বলার আগেই ছাদের দরজায় মহুয়া দৌড়াদৌড়িতে এসে দাঁড়ালো। পরপর কাব্য কুহুর কাছে এসে হাঁপাতে হাঁপাতে ফরফর করে বলতে লাগলো, কুহু আপু, কাব্য ভাই বড় চাচ্চু ডাকছেন তোমাদের, যেতে বলেছে আমার সাথে। কুহু এরপর বাকি কথা গুলিয়ে ফেললো, কিন্তু কাব্য ভুলল না। ওর ড্যাসপারেট ভীষণ কুহুর কথাগুলো শোনার জন্যে। মহুয়ার দিকে তাকিয়ে বলল, আসে, তুই যা। বলে কাব্য মহুয়াকে পাশ কাটিয়ে কুহুর দিকে চেয়ে থমথমে কণ্ঠে বলল, বাকি কথা ফিনিশ কর। কুহু বলতে যাবে তার আগেই মহুয়া আবার অধৈর্য হয়ে বলল, এখনই যেতে বলেছে বড় চাচ্চু, সবাই ডাকছে, তোমরা আসবে না? বকা খাবো তো আমি।
অতিষ্ঠ হয়ে কাব্য চোখ উল্টে হতাশ শ্বাস ফেলল। তারপর কুহুর দিকে চেয়ে 2 কদম এগিয়ে বলল, রাতে কল দেব, সব ইচ অ্যান্ড এভরি ডিটেল আমি শুনবো তোর কাছে। কল না ধরলে ওয়ার্নিং দিচ্ছে গো, তোর রুমে এসে তোকে। কুহু ভ্রু কুচকাল। রুমে এসে কি? কাব্য এবার হালকা হাসল। কুহুর কানের কাছে ঠোঁট এনে হালকা করে কানের নদীতে ঠোঁট ছুঁয়েই সেকেন্ডের মধ্যে সরে গিয়ে কানে কানে বলল, তোর হবু বর্ণা আমি, লাইসেন্স কিন্তু আছে যা ইচ্ছে তাই করার। কুহুর শরীর এই সামান্য স্পর্শেই কাঁপল কেমন। ও কানে হাত ছুটে ছুটে থেমে গেল। বুকে ধুকভুক অনুভূতি নিয়ে ভ্রু বাঁকালো। মানে? কাব্যই কথার উত্তরে স্রেফ হাসল, অস্থির একটা হাসি। কুহুর রুহ অব্দি কেঁপে উঠল সেই হাসি দেখা মাত্রই। মনে মনে শিউরে উঠলেও ও কটমট চোখে কাব্যের দিকে তাকালো। কাব্য সেই রাগী দৃষ্টির এক আনার দাম না দিয়ে আরাম করে মহুয়ার হাত ধরে যেতে যেতে বাঁকা চোখে কুহুর দিকে চেয়ে কৌতুক করে বলল, চল আমরা যাই, তোর ভাবি শখে আছে। কাব্য মহুয়া এগোচ্ছে। যেতে যেতে মহুয়াকে বলতে শোনা গেল, কুহু আপু কি সত্যি আমার ভাবি হবে কাব্য ভাইয়া? তাহলে এখন থেকে আমি তাকে কি বলে ডাকবো? কাব্য জবাবে বলল, গুগল করে জেনে নে। তারপরের কাহিনী খুবই সরল, অনেকটা রূপকথা নয়। বড়দের মধ্যে কথা হচ্ছে আগামীকাল ছোট একটা অনুষ্ঠান করে মেহমান ডেকে আংটি পরিয়ে দেবেন কুহুকে। আর 2 দিন পর শুক্রবার, সেদিন বাদ দুপুরে নিখা পরিয়ে ফেলবেন। ছেলের পক্ষ থেকে রিসিপশনে হবে কুহুর এক্সাম শেষের পর। তার আগে মেয়েকে উঠিয়ে দেওয়া হবে কাব্যের ঘরে। তাছাড়া কাব্যের মাস্টার্স এক্সাম সামনে, ওর নিজেরও পড়াশোনা আছে। তাই আপাতত কাউকে বিয়ের জন্যে প্রেশারাইজ করা ঠিক হবে না। ছোটোখাটো অনুষ্ঠান করে মেয়েকে তুলে দেবেন সবার মধ্যে, ঘরের ছেলে মেয়ে বিয়ে করছে, এতে এত তাড়াহুড়োর তো কিছু নেই। আস্তে ধীরেই হোক সব। কুহুকে নিয়ে এত কথাও যখন হচ্ছিল, ও পুরোটা সময় মূর্তির মতো বসেছিল নিজের জায়গায়। ওর মাথাটা ভন ভন করছে, বারবার না চাইতেও বড়মার দিকে চোখ যাচ্ছে। বড়মা কুহুকে কি সত্যি মন থেকে মেনে নিয়েছেন? আর সবাই কি করে এই বিয়েতে রাজি হলো? কাব্য ভাই ওদের কি বলে রাজি করিয়েছেন? এভাবে হঠাৎ করে সবাই রাজি হয়ে গেল তাদের বিয়েতে। এর পেছনে কারণটা কি? অথচ কদিন আগে কাব্য ভাই ভেবেছিলেন ওদের বিয়ে সম্ভব না। তাহলে কাব্য ভাই রাতে কল দিলে কুহু জানতে চাইবে এসব। যদি সে না বলে এই বিয়ের পেছনের রহস্য কি, তাহলে কুহুও কিছু বলবে না, যা কাব্য শুনতে চায়। আর ভিডিওটা কে করেছে সেটাও জানা দরকার। আর সিয়াম, গত 1 মাস ধরে সিয়ামকে ভার্সিটি দেখা যাচ্ছে না। কেন দেখা যাচ্ছে না? শালীন সেদিন সিয়ামের ডিপার্টমেন্টে ওকে খুঁজে এসেছে। মূলত সিয়ামের খবর কেউই জানে না, আর নাইবা জানে কেউ উর্মি আপুর খবর। কোথায় তারা? ওয়ান্স এ চিটার অলওয়েজ এ চিটার, কথাটাই কুহু চরমভাবে বিশ্বাসী। ঠিক এই কথাটাই কুহুর মস্তিষ্কে খুঁচিয়ে যাচ্ছে যখন থেকে কুহু কাব্যের এঙ্গেজমেন্ট ঠিক হয়েছে আগামীকাল। কুহু ভীষণ অন্যমনস্ক হয়ে ছাদের মধ্যে পায়চারি করছে। হাত চেপে ধরা মুঠোফোন ডায়াল লিস্টে সিয়ামের নামটা স্পষ্ট ভাসছে। ইতিমধ্যেই 20টা কল পৌঁছেছে সিয়ামের ফোনে। দুর্ভাগ্যবশত সিয়াম কুহুর একটা কলও রিসিভ করছে না আজ। মূলত কুহু চেয়েছিল সিয়াম নিজে এসে বলুক ওর বাবাকে যে ওদের মধ্যে সম্পর্ক কেমন। আজ ফোনেই কুহু সিয়ামের সাথে সবটা শেষ করে দেবে। আর তারপর সিয়ামের সাথে যা আছে সব শেষ করার পর কাব্য ভাইকে বিয়ে করার দরকার পড়বে না কুহুর। প্ল্যান মোতাবেক বিদেশের কোনো ভার্সিটিতে আবেদন করবে, আর দেশেই থাকবে না। আংটি পরানোর পরপরই কোনো একটা ষড়যন্ত্র করে সবার মন জুগিয়ে চুপি চুপি কুহু চলে যাবে এই দেশ থেকে। তারপর এটাই হবে কুহুর এত মাসের কাব্য ভাইয়ের দেওয়া নিষ্ঠুরতম জখম গরুর বদলা। ছাদে পায়চারি করতে করতে সেসব ভীষণ উৎকণ্ঠিত হয়ে ভাবছিল কুহু। হঠাৎ কারোর চিকন মেয়েরই কণ্ঠে ধ্যান ভাঙল ওর। কুহুপু, এখানে কি করছো? কায়া পেছন থেকে ডেকেছে তখন। কুহু পেছন ফিরে তাকালো তায়ার দিকে। কায়া দেখতে পায় কুহুর চোখ মুখ উদ্ভ্রান্ত, দিশেহারা পথিকের ন্যায় দেখাচ্ছে ওকে। কায়া অবাক হলো সম্ভবত। ও ধীর পায়ে কুহুর কাছে এসে দাঁড়ালো। কুহুর হাতে ধরা ফোনের দিকে একবার চেয়ে সিয়ামের নাম দেখে কায়ার ভ্রু সাথে সাথেই কুঁচকে গেল। ও কিছুটা বিরক্ত গলায় কুহুকে জিজ্ঞেস করলো, শিয়াম ভাইয়ার সাথে কন্ট্যাক্ট করেছো তুমি? কুহুপু, তোমার বিয়ে অলরেডি ঠিক হয়েছে, জানো তো?
কুহু অস্থির সাথে সাথেই ফোন থেকে সিয়ামের নম্বর সরিয়ে কায়ার দিকে সতর্ক দৃষ্টি ছুড়ল। আস্তে কথা বল, শুনে ফেলবে কেউ। কায়া কিছু না বুঝে তাকিয়ে রইল কুহুর দিকে। কায়ার এভাবে তাকানো দেখে কুহু না চাইতেও জবাব দিল। কিসের বিয়ে, হ্যাঁ? আমি বিয়ে করছি না, কাউকেই না। দরকার হলে কুমারী থাকবো সারা জীবন, তবুও কাব্য ভাইকে বিয়ে করছি না আমি। গট ইট? কুহুর এমন পাগলাটে বাচ্চামো ভাবনায় কায়া চূড়ান্ত হতাশ। সেভাবেই বলল, এই কাব্য ভাইকেই তুমি ভালোবাসতে কুহুপু, আর আজ যখন সবটা আল্লাহ নিজে ঠিক করতে চাইছেন, ঠিক তখন তোমার এইসব পাগলামি শুরু হয়ে গেল। বকে গেছো তুমি পুরোপুরি। কুহু ভ্রু কুচকে তাকিয়ে থাকে কায়ার দিকে, নিজেও বাঁকা ভাবে কথা শোনায়। আমি ঠিকই আছি কায়া। আমার দিল এতটাও নরম না, এত কিছুর পরে তাকে এতটা সহজ নিজেকে হস্তান্তর করতে পারবো না আমি কায়া। আমি এতটা সহজলভ্য নই বল। কাব্য ভাই চাইলেন আর আমায় পেয়ে গেলেন, আর আমি যখন চাইলাম তখন তো আমি তাকে পাইনি। উনি এসব ভুলে গেলেও আমি তার দেয়া আমায় থাপ্পড় আর অপমান, আমি আমি কিছু ভুলিনি। একটু থেমে কুহু এবার চোখ মুখ শক্ত করে কঠিন কণ্ঠে শোনায়। আই নিড রিভেঞ্জ। সাথে সাথে কায়া ভ্রু বাঁকারও কুহুর কঠিন কঠোর মুখটুকু দেখে আশ্চর্য হয় ভীষণ। এতটা মায়াবী ছিল কুহু 6 মাস আগে, আর এখন প্রতিশোধের নেশায় অন্ধ হয়ে গেছে রীতিমতো। মায়াবী মুখটার আজ কোথাও কোনো দয়ার ভালোবাসার স্নেহের রেশটুকুও নেই। কায়া বোঝায় এই পাগলকে। কার থেকে কার থেকে রিভেন্স নিবে কুহুপু? কাব্য ভাইয়ের থেকে, যাকে তুমি এখনো ভালোবাসো। যা হয়েছে হয়েছে কুহুপু, ভুলে যাও ওসব। এখন তো সবটা সুন্দর হচ্ছে। কেন যে কষ্ট আনছো নিজের জন্য? কুহু পাগলের কায়ার হাতটা নিজের থেকে ছাড়িয়ে দিয়ে জেদ দেখিয়ে চিৎকার করে ওঠে। না না, এত সহজে না। আমাকে থাপ্পড় দিয়ে রিজেক্ট করা, ক্রমাগত দূরে সরিয়ে রাখা, একটার পর একটা কষ্ট, এইসব এসব এত সহজে অন্তত ভুলবো না আমি। সে ভেবেছে একটা সরি, একটু ভালোবাসার কথা, আর আমি সবটা ভুলে যাব। এতটা মূর্খ না আমি। কুহু থামলো, তারপর শ্বাস টেনে নিয়ে পুনরায় বলল, এখন যদি উনি খুব সহজে আমায় পেয়ে যায়, বলা যায় না আজ থেকে কয়েক বছর পর ওনার আবার আমার উপর থেকে মন উঠে গেলে একইভাবে কষ্ট দিতে তার বুকে বাঁধবে না। আমি দেখতে চাই সে আমার জন্য কতটা দূরে যেতে পারে। তারপর আমি এই বিয়ে নিয়ে ভাববো, তার আগে নয়। কায়া দীর্ঘশ্বাস ফেলল। কুহুর গোলগাল মুখটার দিকে চেয়ে নিস্তেজ কণ্ঠে জিজ্ঞেস করল, কি করতে চাইছো তুমি? বদলাটা নিবে কিভাবে? কাব্য ভাইয়ের পেটে ছুরি ঢুকিয়ে? কুহু হালকা হাসল। অদূরে ডুবতে থাকা সূর্যের দিকে চেয়ে ম্লান কণ্ঠে জবাব দিল, আহ, মারবো না আমি তাকে। কি করি সেটা দেখবি কালকের পর। অলরেডি হাফ প্ল্যান করা শেষ, কিন্তু সিয়ামকে দরকার ছিল এখন, সেটা তো কলটাই ধরছে না। কায়া বিরক্ত হলো এবার, বলল, কাব্য ভাইয়ের হাতে তুমি নির্ঘাত আবার পেটানি খাবে। এবার কিন্তু একটা থাপ্পড়ও কম হবে না তোমার জন্য। কুহু আবার সিয়ামকে কল দিতে দিতে রহস্য হেসে জবাব দিল। সে এসব জানবেও না। এতক্ষণেও সিয়াম কল ধরছে না। এবার না পেরে কুহু সিয়ামের ফ্রেন্ডকে মেসেজ রিকোয়েস্ট দিল। ভাইয়া আমি কুহু, সিয়াম কোথায়? ওর সাথে দরকার ছিল আমার, ওকে বলবেন আমায় কল দিতে। ব্যাস, মেসেজ রিকোয়েস্ট পাঠিয়ে ছোট শ্বাস ফেরে কুহু কায়ার দিকে তাকালো। কায়া চোখ বড় বড় করে আশ্চর্য হয়ে এই নতুন কুহুকে দেখে যাচ্ছে। কায়ার এমন হতভম্ব চোখ দেখে কুহু কায়ার কাঁধে হাত রাখলো, নিস্তেজ কণ্ঠে বলল, ডোন্ট ওয়ারি, আমার এই প্ল্যানে ফ্যামিলির কেউ কষ্ট পাবে না। যা কষ্ট পাওয়ার সব ওই পাষাণ লোকটা পাবে। কায়া এবার মেধা ছাড়ালো। কুহুর দিকে বিরক্তিকর চাহনি নিক্ষেপ করে ওর হাত ছাড়ি দিয়ে গটগট করে বেরিয়ে এলো ছাদের দরজার দিকে। কিন্তু আচমকা দরজার সামনে থমথমে মুখে কাব্যকে দেখে কায়া রীতিমতো ভরকে গেল। দু কদম পিছিয়ে তোতলাতে তোতলাতে বলল, কাব্য ভাই। কাব্য দরজার সামনে আড়াআড়ি বুকে হাত ভাঁজ করে দাঁড়িয়ে আছে। সেভাবে ও একবার দরজার ওপাশে, একবার কুহুর দিকে উকি দিয়ে দেখে, আবার কায়ার দিকে তাকালো। কায়ার ফ্যাকাশে মুখটা দেখে একসময় ভীষণ শান্ত স্বরে বলল, প্ল্যান করা শেষ দুই বোনের? কায়ার চোখ ছাড়া বড়া হয়ে গেল। কায়া তোতলাতে তোতলাতে বলল, ভাইয়া, আমি না, কুহু। সাথে সাথেই কাব্য ধমকে দিল, এক্ষুনি স্নিগ্ধের রুমে যাও,
আমি আসা পর্যন্ত ওখানেই থাকবে। কথা আছে তোমার সাথে। গো রাইট নাও। এক ধমকে কায়ার পিত্তি নড়ে উঠল বোধ করি। সাথে সাথেই মাথা ক্রমাগত নাড়িয়ে বলতে লাগলো, জি জি, যাচ্ছি। বলেই কায়া আর একবার কাব্যের মুখের দিকে তাকানোর সাহস করল না। সেভাবে এক দৌড়ে সিঁড়ি বেয়ে কাব্যের ফ্ল্যাটের দিকে ছুটল। কায়া যেতেই কাব্য ধীরে এসে দরজার সামনে দাঁড়ালো। কুহু ওদিকে তাকিয়ে ক্রমাগত সিয়ামের নম্বরে কল দিচ্ছে। কাব্য দরজায় হেলান দিল, মাথাটা আলগোছে ঠেসে রাখলো দরজায়। বুকের উপর আড়াআড়ি হাত গুটিয়ে ভীষণ গাঢ় কণ্ঠে, ম্লান কণ্ঠে বলে যায়, আমাকে আয়োজন করে কষ্ট দেওয়ার কত কত ভাবনা তোর কুহু। অথচ বোকা তুই জানলি না, একটাবার আমার দিকে ঘৃণার চোখে তাকালেই আমি মরে যাই, খান খান হয়ে ছাই হয়ে যাই। বলতে বলতে কাব্য হাসল, ঠান্ডা মরা একটা হাসি। মাথাটা দরজায় ঠেসে না প্রাণহীন দৃষ্টিতে সেভাবেই দেখতে লাগলো সিয়ামের নম্বরে একের পর এক কল করতে থাকা কুহুকে। কাব্যদের ফ্ল্যাটে, স্নিগ্ধের রুমে। স্নিগ্ধ কায়া বিছানার উপর বসে আছে। কাব্য ওদের সামনে চেয়ারে বসে কিউব মেলাচ্ছে পায়ের উপর পা তুলে। দরজাটা ভেতর থেকে সিটকিনি দিয়ে আটকে দেওয়া। কাব্য কিউবটা পুরোপুরি মেলাতে মেলাতে চোখ সম্পূর্ণ কিউবেই ফোকাস রেখেই গুরুগম্ভীর স্বরে সোজাচাপটা কায়াকে জিজ্ঞেস করো, কায়া, ভাসুর হিসেবে তোমাকে আমি প্রশ্ন করছি। আমার কারেক্ট অ্যান্ড অ্যাকিউরেট ইনফরমেশন চাই সেসবের। কায়া ঢোক গিরে অসহায় চোখে একবার স্নিগ্ধের দিকে তাকালো। স্নিগ্ধ কঠোর মুখভঙ্গি করে রেখেছে, যেন আজ কায়াকে মিথ্যে বললে মোটেও মাফ দেওয়া হবে না। ভাইয়ের জীবনের ব্যাপারে সে ভীষণ সিরিয়াস। কায়া এ যাত্রায় ভীষণ অসহায় বোধ হলো। ও একবার কাব্যের দিকে চেয়ে মিনমিন করে বলতে চাইল, কুহুপুর প্রাইভেসি। কাব্য সাথে সাথে কিউবটা ছুঁড়ে ফেলে গর্জে ওঠে, কিওর প্রাইভেসি? আমার লাইফ হেল হয়ে যাচ্ছে এখানে, তুমি এখানে প্রাইভেসির কথাবার্তা শোনাচ্ছ? কাব্যর এমন জোরে চেঁচিয়ে ধমকে কায়া চমকে উঠল। গুটিয়েই গেল কেমন। স্নিগ্ধ হয়তোবা সেটা বুঝে ও কায়ের হাতটা ধরে আলতো করে থমথমে কণ্ঠে বলল, ভাইয়াকে সব বল। ভাইয়া ভীষণ ডিস্টার্ব কদিন থেকে। কুহু বারবার উর্মি আপুর কথা বলছে ভাইয়াকে। ভাইয়া সন্দেহ করছে যে কিছু একটা হয়েছে ওদের দুজনের মধ্যে। একমাত্র তুই হেল্প করতে পারবি ওকে। কায়া অসহায় মানা করতে যাবে তার আগেই স্নিগ্ধ ভীষণ নরম কণ্ঠে হাতের মধ্যে আলতো চাপ দিয়ে বলে উঠল, প্লিজ। স্নিগ্ধের এমন নরম আর্দ্র কণ্ঠে দোটানায় পড়ে যায় কায়া। ও তবুও দ্বিধা করছে দেখে এবার কাব্য থমথমে কণ্ঠে শাসানোর চেষ্টা করে বলে ওঠে, সংসার করার স্বাদ আছে কায়া। লিসেন, যে বিয়ে আমি নিজে পড়িয়ে দিয়েছি সেই একই বিয়ে আমি এক মুহূর্তে ভাঙতেও পারি, ভেবে নাও। স্নিগ্ধ সাথে সাথে মুখটা কালো করে বলল, ভাইয়া এটা কিন্তু ব্ল্যাকমেল। কাব্য স্নিগ্ধের দিকে তাকালো, ভ্রু কুচকে কঠিন কণ্ঠে পাল্টা জবাব দিল, যেটা ভাবার ভাব, আই ডোন্ট কেয়ার। এখন দুজনে মিলে ভাব, তোদের সংসার না ওই ফাজিলটা, কোনটা চাই? আমি জীবনে সুখী না হতে পারলে স্নিগ্ধ তোকে সুখী হতে দেবে না। স্নিগ্ধ মুখটা কালো করে তাকালো কাব্যের দিকে। স্নিগ্ধ জানে কাব্য এসব রাগের মাথায় শুধুমাত্র কায়ার মুখ থেকে কথা বের করার জন্য বলছে, তাই ও এতটা খাটালো না। ও নিজেও এবার কায়ার দিকে অসহায় চোখে তাকালো। স্নিগ্ধের ওই এক চাওয়াতেই কাজ দিল। কায়া তারপরই তোতা পাখির ন্যায় বলা শুরু করলো একে একে সব। কুহুপু আপনার জন্য শুরু থেকেই পাগল ছিল। আমি নিজের চোখে দেখেছি তার ওই সব পাগলামি। কুহুপু আপনার প্রতিটা ব্যাপারে অত্যন্ত অবসেসড ছিল। আপনি যা যা পছন্দ করেন সেসব কুহুপু নিজের মধ্যে এনেছে। সাজে কেজে গিয়েছিল শুধুমাত্র আপনাকেই প্রপোজ করবে বলে। তারপর সেখানে রিজেকশন পায়। শুরুতে হয়তো কুহুপু একটা রিজেকশন ভুলে যেতে পারত, কিন্তু উর্মি আপু সেদিন হাসপাতালে এসে পেট থেকে বেঁচে ফেরা কুহু আপুকে যা মন চায় তাই বলে অপমান করে। সাথে এটা বলে আপনি পাঠিয়েছেন ওকে। উনি প্রপোজ করার বিষয় নিয়ে কুহুপুকে অনেক নিচু করে, অনেক। লজ্জায় সেদিনের পর কুহুপু আপনার মুখোমুখিও হতে চায়নি। তারপর একে একে প্রতিদিন উর্মি আপুর বাজে মেসেজ, আপনার তার হাসি খুশি ছবি। যেদিন আপনি সেই বিষয়ে কুহুপুর সাথে কথা বলতেন, উর্মি আপু সেই দিনই কুহু আপুকে কল দিয়ে সেই বিষয় নিয়ে তাকে কুকুরের মতো অপমান করত।
সাথে বলতো আপনি এসব শেয়ার করেছেন ওনার সাথে। আমাদের বিয়ের ব্যাপারে কুহুপুর সাথে আপনার যে সমস্ত কথা হয়েছিল সে সবই উর্মি আপু জেনে গিয়েছিল। ও বলেছে আপনি উর্মি আপুকে বলেছেন এসব। সেটা নিয়েই উর্মি আপু কুহু আপুকে অপমান করে। তারপর শিয়ামের সাথে রিলেশন। এক এক করে সমস্ত কথা বলে যেতে থাকে কায়া। কাব্য রীতিমতো আহাম্মক হয়ে তাকিয়ে থাকে কায়ার দিকে। ওর হাত থেকে আপনা আপনি কিউব নিচে পড়ল, সাথে সাথেই কিউব ভেঙে গেল, টুকরো টুকরো হয়ে গেল, যেমনটা হচ্ছে স্বয়ং কাব্যের হৃদয়খানা। অথচ সেদিকে হুঁশ নেই কাব্যের। ওর চোখে নিদারুণ বিস্ময়। কাব্য বিশ্বাসই করছে না এসব। ঠিক এসব ঘটেছে ওর অজান্তে কুহুর সাথে। কায়া সবগুলো কথা বলতে বলতে কেঁদে উঠে ফুপিয়ে বলল, কুহু আপুর অবস্থা ভালো নেই। কেন? ও যেভাবে কষ্ট পেয়েছে, যে পরিস্থিতিতে গেছে, সেটা আমার নিজের চোখে দেখা। সেদিনের পর প্রতিটা রাত আতঙ্ক করে কুহু আপু এখন শ্বাসকষ্ট ওঠে। পাগলের মতো ইনহেলার খুঁজে মুখে লাগাই যখন, আমার ভেতরটা ফেটে যায় কাব্য ভাই। মাঝে মধ্যে হঠাৎ একা বসে বসে কাঁদে, কাঁদতে কাঁদতে চুল ছিঁড়ে। আমি পাশে বসে স্রেফ সান্ত্বনাই দিতে পারি তখন। আপনি আপনি জানেন না কিছু কাব্য ভাই, কিছুই জানেন না। আজ কুহু আপু পাগল, ডিপ্রেশন, সবটা একমাত্র আপনার জন্য, সবটাই। কায়া নাক টানল। কাব্যের বুকটা মোচড় দিয়ে উঠল হঠাৎ। বুকে কিসের যেন যন্ত্রণা উপলব্ধি করল কাব্য। ওর গলা শুকিয়ে যাচ্ছে। এসবও কিছুই জানত না। কখন হয়ে গেল এসব ঘটনা? ও চোখের সামনে থেকে এতটা দুঃখে কষ্টে মেতেছিল, কাব্যের একেবারে জন্য নজরে এলো না এসব। সত্যিই তো, কুহু তো সত্যিই বলে। এখন এত কিছুর পরে কোন মুখে কাব্য যায় ওর সামনে ভালোবাসার দাবি নিয়ে? কিসের অধিকারে? কাব্য চোখের সামনে সেদিন ও উর্মিকে হসপিটালে দেখেও কেন সন্দেহ করল না? কেন কুহুর পাল্টা রাগের ওপরেও নিজেও জেদ দেখিয়ে চলে গেল, পালিয়ে গেল সব কিছু থেকে? কাব্যের গলাটা কাঁপছে, ওর হাতে শিভারিং হচ্ছে। কায়া কথা বলে যাচ্ছে, কাব্যের কানে বাকি কথা ঢুকতে অবধি পারছে না। ও আটকে গেছে, জমে গেছে এক প্রকার। রীতিমতো কাব্যের চোখটা জ্বলছে, মনে হচ্ছে চোখ থেকে দোয়া বের হচ্ছে। কাব্য সাথে সাথে চোখ দুটি ডলে ওকে এখন পাগল পাগল দেখাচ্ছে। কাব্যের এই অস্থিরতা দেখে স্নিগ্ধ চুপচাপ এক বোতল পানি এগিয়ে দিল। কাব্য সাথে সাথে বোতলের ছিপি খুলতে থাকে, পারে না, ওর হাত কাঁপছে রীতিমতো। স্নিগ্ধ সেটা দেখে কাব্যের হাত থেকে বোতল নিয়ে ছিপি খুলে দিল। কাব্য ওর দিকে অসহায় চোখে তাকায়। স্নিগ্ধ স্রেফ কাব্যের কাঁধে হাত রাখল। পানি খাও, ঠান্ডা হওয়া আগে। কাব্য সাথে সাথেই ধকধক করে পুরোটা বোতল পানি শেষ করে ফেলল। পানি খেতে খেতে ওর চোখের ভাসতে থাকে কুহুর কান্না ও কল্পনা করি কুহু কিভাবে কাঁদত, কষ্ট পেত, চুল ছিঁড়ত, খামছে। চোখে একবার পর এক ভাসতে থাকে সবটা। কাব্য আর স্থির থাকতে পারে না। ওর দুই চোখ রক্তিম হয়ে উঠল। সাথে সাথে পানি খাওয়া ছেড়ে ছুঁড়ে ফেলে বোতলটা দেয়ালের ওদিকে। কায়া বোতল ছোড়ার শব্দে চমকে উঠল যেমন। কথা থামিয়ে বড় বড় চোখে তাকালো কাব্যের দিকে। কাব্য মাথাটা নিচু করে দুহাত মুখের সামনে এনে জোরে জোরে শ্বাস ফেলছে। ও পাগলের মতো এক্সপ্রেশন করছে হঠাৎ। পা দুটো নড়াচ্ছে একসাথে, সেই সাথে মাঝে মধ্যে নাক ডলছে। বারবার চোখে ভাসছে সবটা। কুহুর এতটা কষ্ট সবটা ওর জন্যে। কুহুর দোষ নেই। একটা ছোট কিশোরী মেয়েকে ওভাবে টর্চার করা হচ্ছিল। কাব্য কোথাও ছিল না। কুহু একের পর এককে কষ্ট পেয়েছে। কাব্য স্রেফ হেয়ারি করে গেছে। সব দোষ ওর। কুহুর দেওয়া সমস্ত কষ্ট মঞ্জুর, কুহুর বলা সমস্ত কথার আঘাত মঞ্জুর, সবটা মঞ্জুর। কবুল কবুল। কাব্য এখন বুঝতে পারছে কেন কুহু ওকে বিশ্বাস করে না, মাফ করতে পারছে না। সবটা ঠিক এখন এই মুহূর্তে একে একে মাথায় ক্যাচ করতে থাকে। স্নিগ্ধ কায়ার দিকে তাকালো, বলল, ভাইয়া মাপ চেয়েছে তো, কুহু এবার মুড অন করা উচিত। কাব্য এই প্রশ্নের সাথে সাথে মাথা তুলে কায়ার দিকে তাকালো। ও শুনতে চাইছে ভীষণ করে। কায়া একবার অস্থির কাব্যকে দেখে স্নিগ্ধকে জবাব দিল, মাপ করবে না কুহু আপু। আজকের কথা শুনে বুঝলাম কুহু আপু বিয়ে ভাঙার জন্য কোনো প্ল্যান করেছে। বিয়েটা করবে না ও, আর না কাব্য ভাইকে এত সহজে মাপ করবে। কাব্য চোখটা বুঝে ফেললো, তারপর ধীরে ধীরে তাকালো কায়ার দিকে।
আমার উর্মি আর ওর মেসেজ দরকার, এনে দিতে পারবে? কাব্যের গলার স্বর কাঁপল সম্ভবত। মুখ চোখ উর্মির কথা বলতে বলতে রাগে কঠিন হয়ে যাচ্ছে। কায়ার নিচু কণ্ঠে জবাব দিল, কুহু আপু তো সিম বদলে ফেলেছে, আগের সিম কোথায় রেখেছে জানি না, খুঁজতে হবে। খুঁজেবে? স্নিগ্ধ বাকি কথা বলার আগেই কাব্য হঠাৎ আটকে দিল ওকে। খোঁজা লাগবে না, আমি বের করে ফেলবো। স্নিগ্ধ জিজ্ঞেস করল, কিভাবে?